দর্শক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ অবশ্যই সবার ভালো কাটছে। ঈদের রঙিন ছটায় চারপাশ কিন্তু একেবারে রঙিন। ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে ভালোবাসায় থাকা আর ভালোবাসায় রাখতে চাই বলে আমাদের এই আয়োজন। দর্শক, আমি আশিয়া সবাইকে ওয়েলকাম করছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্স তারা স্টার পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। যেমনটা বলছিলাম, ভালোবাসা রাখতে চাই, এজন্য কিন্তু বারবার আমরা ফিরে আসি পছন্দের তারকাদের নিয়ে। কারণ তারকাদের ঘিরে ঈদে কিন্তু আমাদের অনেক কিছু জানতে ইচ্ছা করে, তাদের সাথে কিন্তু ভাগাভাগি করতে ইচ্ছে করে আসলে তারা কেমনভাবে ঈদ কাটাচ্ছে। এবং ঈদের সময়টাতে আমরা কিন্তু একটু ফ্রি সময় পাই, পরিবার পরিজন নিয়ে যখনই আমরা টিভি স্ক্রিনের সামনে যাই পছন্দের তারকাদের দেখতে পছন্দ করি। আর আপনাদের সেই পছন্দের কথা মাথায় রেখেই আমাদের আজকে তারা স্টারে আমরা এই আয়োজনে আমরা আজকে ইনভাইট করেছি আমাদের সবার ভীষণ পছন্দের, সবাই আমরা তাকে ভীষণ ভালোবাসি, আমাদের ভীষণ আদরের আমাদের অভিনেত্রী দিঘি। ওয়েলকাম টু মাই শো। ঈদ মোবারক দিঘি। ঈদ মোবারক। টায়ার্ড লাগছে তোমার? সারাদিন অনেক কাজ করেছো আমি এটা জানি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, কারণ হচ্ছে যে দিঘিকে সবাই দেখতে চায় স্ক্রিনে, এই জন্য দিঘি প্রচুর ব্যস্ত থাকে। ঈদ কেমন যাচ্ছে একটু বলো। আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, ভালো এখনো যাচ্ছে না? পর্যন্ত খুব ভালো। ভালো যাচ্ছে। আচ্ছা, কি কি করা হচ্ছে, কোথায় কোথায় ঘুরতে গেলে, কি কি খেলে একটু জানতে চাই। ঈদের দিনটা তো নরমালি বাসায় থাকা হয়, তারপরে আসলে রিলেটিভের বাসা কিংবা ফ্রেন্ডদের বাসা, মানে এক এক করে দাওয়াত পর্বটা শুরু করা হয় ঈদের পরের দিন থেকে। আচ্ছা। ওই হিসাবে একটু ঘোরাঘুরি করা হচ্ছে এখন। এবং আমি কিন্তু জানি দিঘি ভীষণ ভালো রান্না করতে পারে। হ্যাঁ, গরুর মাংসটা তার মতো স্পেশাল। ভীষণ ভালো কিনা জানি না, মানে পারি। এবং স্পেশালিটি একটু জানতে চাই, কি কি যেন রান্না করতে পারে। আমি জানি দর্শকরা একটু জানুক। গরুর মাংসটা পারি, মাটনটা পারি, তারপরে হচ্ছে চিকেন রোস্টটা খুব ভালো করি, ডেজার্ট আইটেম ভালো করি, সো একটু একটু করে পারি, মোটামুটি পারি আর কি। চমৎকার, দারুণ। শপিং কেমন গেল? শপিং কেমন করলাম? শপিং ভালো করেছি আল্লাহর রহমতে। এবার যেটা হয়েছে যে আমি প্রথম দিনগুলোতে এত লেজি ডে কাটিয়েছি, আমার শপিং ই শুরু হয়েছে 25 রোজার পরে। তো যে জিনিসটা হয়েছে যে 25 রোজার পরে একটা রাশ গিয়েছে, সারা দিন শপিং এ, দিনে রাতে, মানে যখনই সময় পাচ্ছি মনে হচ্ছে আল্লাহ এই জিনিসটা নেই, দৌড়ে গিয়ে আবার কিনে আনছি। সো এরকম হয়েছে 25 রোজার পরে। এবং আমি যতটুকু জানি দিঘি কিন্তু আসলে ঈদের দিনটা নিজের পছন্দ মতো ড্রেস কিনে পড়তে পছন্দ করে। নো স্পন্সর, নো গিফট, নাথিং। আমি ঈদের দিনটা আমি আমার পছন্দ মতো আমি গিয়ে পছন্দ করে কিনে আনি, এবং এটার সাথে ম্যাচিং করে জুতা, কানের দুল যা আছে, মানে এইটা সব আমি ঈদের দিনটা অন্তত আমি হচ্ছে একদম আলাদা করে সাজাই। কেমন গিফট পেয়েছো? এবং আরেকটা কথা বলি দর্শকদের, দিঘি কিন্তু এমন কোনো ঈদ যায় না যে 10টার উপরে ড্রেস তার হয় না। মানে মিনিমাম 10টা হয়ে যায়। হ্যাঁ, যেমন আমার 20 রোজা আসতে আসতে আমার 6টা ড্রেস হয়ে গিয়েছিল। সো আমি জানতাম যে আর 10টা রোজার মধ্যে বাকি 4টাও হয়ে যাবে। সো ইটস 10 প্লাস, মানে আমি গণি না অনেক কয়েক বছর ধরে, বাট আই নো যে 10 প্লাস হয়ে গেছে। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। ঈদ তো থাকে 7 দিন, মানে ড্রেস হয়ে যায় 10টা, বাকি 3টা ড্রেস তুমি কি করো? মানে একদিনে যখন 3টা 4টা দাওয়াত থাকে কিংবা 2টা করে থাকে, তখন একটা করে চেঞ্জ করে ফেলি দাওয়াতে যাওয়ার আগে। আচ্ছা, ঈদ নিয়ে তো জানলাম, এবার একটু জানতে চাই, যদি তোমাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের 3জন চলচ্চিত্র অভিনেত্রী যারা নাকি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, সেই 3জন অভিনেত্রীর নাম কি বলো? ববিতা আন্টি, জয়া আহসান ম্যাম, শাবনূর আন্টি। বাহ, জোস, চমৎকার। বোঝা যায় সে অনেক খোঁজ খবর রাখে চারপাশে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন রাখতে চাই। একজনের কথা আমি জানি, সে নাকি তোমার শিশু শিল্পী হিসেবে 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তার নাম কি, যদি তুমি পারো বলো? সে ব্যক্তিটা কে? আমি দিঘি। তাই? তুমি দিঘি? ও মাই গুডনেস, রিয়েলি? দিঘি নাকি 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে শিশু শিল্পী হিসেবে। ওয়াও, জোস, নাইস। আচ্ছা, তুমি স্টার পরিবার থেকে উঠে এসেছো, বেড়ে উঠেছো, সেখানে তোমার কাজের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে এটা কতটা সহায়ক হয়েছে? কিছু জায়গাতে তো অবশ্যই আমি বলবো যে কিছু জায়গাতে তো অনেক ইজি হয়েছে। এটা আসলে পরিবারের বাইরেও আমি যেহেতু ছোটবেলায় কাজ করেছি, তো ওই জায়গাটা একটা অভ্যাস ছিল, একটা মানে আমি ইউজড টু ছিলাম ব্যাপারটাতে। আর পরিবার যেহেতু কাজ করে,
প্রতিনিয়ত বাবাকে শুটিং করতে দেখেছি, মা যদিও ওই সময়টা অনেক কম কাজ করতো, মাকে ওভাবে দেখা হয়নি ঠিক মতো, বাট বাবাকে খুব কাজ করতে দেখেছি এবং তাদের মুখে গল্প শুনেছি। মা আমাকে প্রায় ছবি দেখাতো অ্যালবাম খুলে যে আমরা শুটিং করছি। সো আমি কিছুটা হলেও ফ্যামিলিয়ার ছিলাম এই জিনিসগুলোর সাথে, যার জন্য আমি বলবো যে আমার জন্য ইজি হয়েছে বড় হওয়ার পরে। আচ্ছা, আমরা তো জানি দিঘি ভালোই রান্না করতে পারে, কিন্তু কখনই কিরকম হয়েছে যে স্পেশাল কারোর জন্য একটু রান্না করা, কিংবা একটু পাঠিয়ে দেওয়া, কিংবা একটু নিয়ে যাওয়া, কিংবা একটু পাশে বসিয়ে খাওয়ানো, এরকম হয়েছে কিনা কখনো? না, আমার একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যখন যেই টিমের সাথে কাজ করি, সাপোজ আমি একটা টিমের সাথে আজকে সিনেমা করছি, তো আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে, শুটিং র্যাপ আপ হওয়ার পরে আমি তাদের সেটের মানুষকে আমি রান্না করে এটা তো আসলে খাওয়াই। স্পেসিফিক আমি একজনের কথা জানতে না, চাচ্ছিলাম। একজনকে ওভাবে খাওয়ানো হয়নি, বাট ইটস লাইক আমার কাছে এটা, যখন যার সাথে আমি কাজ করি কিংবা যেই টিমের সাথে কাজ করি, ওখানে সিলেক্টিভ কিছু মানুষ থাকে, ডিরেক্টর থাকে, প্রডিউসার থাকে, কোয়ার্টিস্ট থাকে, কিংবা ডিরেক্টোরিয়াল কিছু টিম থাকে, যারা তখন আমার নতুন পরিবার হয়ে যায় এবং তাদের সাথে আমি পুরো শুটিং ভরে গল্প করি, আমি এটা রান্না করতে পারি, এটা রান্না করতে পারি, এবং সেই দিন শেষে তারা আছে দেখবো কবে আমাদের খাওয়ায়। এটা হয়ে যায় যে শুটিং র্যাপ আপের পরে, মানে এটা এখন একটা এভরিডে হয়ে গেছে যে যেই টিমের সাথে আমি কাজ করি সেই টিমে আমার রান্না খেতে হয়। আচ্ছা, আমি একটা এক্সাম্পল টানতে চাই। বাংলাদেশ সুপারস্টার শাকিব খানের সাথে তোমার ছোটবেলায় তুমি কাজ করেছো, এবং এই সময়টাতে সেটা অনেক জায়গায় আমি শুনতে পাই যে দেখি যদি কখনো শাকিব খানের সাথে কোয়ার্টিস্ট হিসেবে কাজ করা হয়, তার নায়িকা হিসেবে, এই বিষয়টা আসলে তুমি তখন কিভাবে নেবে একটু জানতে চাই আমি। না, আমি কিভাবে নিব বলতে, প্রথমে আমি দেখবো যে স্ক্রিপ্ট কি আসলে ডিমান্ড করে কিনা, কারণ আমি এখনো জানি না দর্শক কিভাবে একসেপ্ট করবে। যদি জিনিসটা হয়, জিনিসটা হলে অবশ্যই ভালো হবে, আমি বলবো না কখনো যেটা খারাপ হবে, বাট আই রিয়েলি ডোন্ট নো যে দর্শক কিভাবে নিবে, আমি জানি না। কারণ যেহেতু আমাদের এত এত স্মৃতি, এত এত আমাদের মেমোরি, এত এত আমাদের ক্লিপস আছে, আমি চাই না কেউ আসলে ওই ক্লিপগুলোকে নিয়ে ব্যঙ্গ করুক কিংবা ওই ক্লিপগুলোকে একটু অন্যভাবে দেখুক, রেদার দেন আমি কাজ না করি, বাট আমি যতটুকু করেছি সেটা খুব বাহবা পাক, সেটা খুব ভালো ভালো কাজ হিসাবে গণ্য থাকুক। সো এই জন্য আগে আমি জানতে চাই যে স্ক্রিপ্টে কতটা ডিমান্ড, স্ক্রিপ্টে আমি ঠিকঠাক, উনি ঠিকঠাক এরকম আছে কিনা, তাহলে তো অবশ্যই। মানে যদি স্ক্রিপ্ট ঠিকঠাক থাকে তাহলে তোমার কাজ করতে তো কোনো হ্যাঁ, প্রবলেম মানে নাই। স্ক্রিপ্ট ডিমান্ড থাকলে, এবং আমি যদি স্ক্রিপ্ট দেখে কিংবা আমি যদি ওরকম কাজ দেখে এনশিওর হই যে আসলে আমাকে কটূক্তি নিতে হবে না কিংবা ট্রোল হবে না এই কাজটা নিয়ে, তাহলে অবশ্যই কাজ করব। সোশ্যাল মিডিয়াতে দেখি তুমি বেশ প্রভাবিত, তোমাকে নিয়ে অনেক ট্রোল হয়, স্পেশালি যারা আসলে পাবলিক ফিগার, তাদের নিয়ে ট্রোল হবেই, অনেক পজিটিভ নেগেটিভ কমেন্ট গুলো আসে। এটা কি আসলে ব্যক্তিগত জীবনে এরকম কখনো হয়ে আছে যে দেখি খুব হ্যাম্পার্ড এগুলো নিয়ে? এটা প্রথম সময় অনেক হয়েছে, যেমন প্রথম দিকে যখন কাজ করেছি তখন আমার কাছে তো এই জিনিসটা খুব নতুন, আমি তো কখনো আসলে দেখিনি জিনিসটা। সো ওই টাইমটাতে আমার কাছে এই জিনিসটা অনেক হ্যাম্পার্ড হয়েছে, বাট একটা টাইম পরে যখন ইউজড টু হয়ে গেছি, যখন রেগুলার হয়ে গেছি কাজে, তখন থেকে আমি দেখছি যে আমাকেও গালি দিচ্ছে, আবার বাকি 5টা নায়িকাকেও গালি দিচ্ছে, বলিউডের নায়িকাকেও গালি দিচ্ছে, হলিউডের নায়িকাকেও গালি দিচ্ছে। আমার মনে হয় যে শুধু আমরা পাবলিক ফিগার বলে একটা যে কোনো নর্মাল পার্সনও খুব মার্জিত ছবি দিলেও আজকাল ট্রোলের শিকার হয়, কিংবা একটা গালি খেয়ে যাচ্ছে, কিংবা কিছু একটা না কিছু করেই যাচ্ছে কমেন্ট এবং বক্সে, কোনো কারণ ছাড়া হাহা রিঅ্যাক্ট দিচ্ছে, উন্মুক্ত একদম, তাই তারা যা মন চায় করছে। সো এটা নিয়ে আসলে এটা আমার কাছে খুব সিলি লাগে এখন, মানে এটা এত সিলি একটা ব্যাপার, মানে তুমি এটা এখন ডোন্ট কেয়ার হয়ে গেছে, যা ইচ্ছা তাই করো বিষয়। একদমই। আচ্ছা, দিঘিকে বাংলাদেশে আমার মনে হয় ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুব একটা খুঁজে পাওয়া যাবে না। একবার একটা পত্রিকা তারা আসলে যদি বলে টাইটেল করেছিল এ তো দোয়েলের ছানা, এরকম একটা টাইটেল করেছিল একবার, এ তো দোয়েলের ছানা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখি নিজেকে ময়নার ছানা বলতে পছন্দ করে। যদি ময়না পাখি, দোয়েলের ছানা তো অবশ্যই বেশি, দোয়েল পাখিরই ছানা আমি ওই জায়গা থেকে, কারণ আমার মার নাম যেহেতু দোয়েল, ওই জায়গা থেকে অবশ্যই দোয়েল পাখির ছানা। আর মানে দোয়েল পাখির ছানা এখন ময়না পাখি আর কি, এরকম বিষয়টা, এই জন্য বলে দোয়েলের ছানা ময়না পাখি হয়ে গেছে। এই যে মাছকে নিয়ে তোমার এত সুন্দর সুন্দর কাজগুলো, তুমি বিভিন্ন জায়গায় কাজ করছো, তোমার কাজগুলো প্রশংসিত হচ্ছে, থাকে না এরকম মনে হয় না মা থাকলে আসলে আমার সাফল্যগুলো একটু অন্যভাবে উদযাপন করা হতো, উদযাপন করতাম, এরকম কখনো মনে হয় কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই, সে থাকলে তো অনেক কিছুই ডিফারেন্ট হতো, বলবো পুরো লাইফটাই ডিফারেন্ট হতো। সেটা কেমন হতো আমি জানি না, বাট আমি জানি ডিফারেন্ট হতো। সো অবশ্যই তাকে তো আমি মিস করি প্রতিনিয়ত, কিংবা কোনো ভালো কাজে খারাপ কাজে সবকিছুতেই, মানে প্রতিনিয়তই তাকে আমি মিস করি। আচ্ছা, একবার এক ডিরেক্টরকে নিয়ে একটা নিউজ পড়েছিলাম যে এরকম নিউজ এসেছিল যে আনপ্রফেশনাল আচরণ, টগর সিনেমার মেবি একটা ঘটনা ছিল, যদি একটু জানি আমরা ছোট্ট করে বিষয়টা। ওই সিনেমার 1 বছর হয়ে গেছে, ওই সিনেমা রিলিজ হয়ে গেছে,
কেমন গিয়েছে আমি জানি না, বাট রিলিজ হয়ে গেছে এটা জানি। সো ওই জায়গা থেকে এটা নিয়ে আর আমার মনে হয় কথা বাড়ানো কোনো উচিতই না, কারণ তাদের নিয়ে কথা বললে তাদের সিনেমার একটা মানে পাবলিসিটি করে দেওয়া, যেটা আমার কোনো দরকারই নাই। আর তার বাদ বাকি হচ্ছে কারো কাছে যদি আমাকে আমার কোনো একটা আচরণ কিংবা কোনো একটা কিছু যদি কারো কাছে একটু নেগেটিভ লেগে থাকে, আমার মনে হয় যে এটা তার লেগেছে তার কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে, আমি সেটাকেও সাধুবাদ জানাই। আমি নাও করব না, হ্যাঁও করব না। আবার আমার যদি তার কোনো কিছু একটু 19-20 লেগে থাকে, সেটা আমার পয়েন্ট অফ ভিউ। সো এইগুলো আমরা আসলে অনলাইনে না বলে আমরা ভিতরেও মিটিয়ে নিতে পারি। ভিতরে হয়তো একটা ফোন কল করলে অনেক কিছু মিটিয়ে যায়। চমৎকার, তোমার এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে এবং আমি নিজেও খেয়াল করেছি তোমাকে নিয়ে যখন এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে, তুমি কিন্তু ফেসবুক কিংবা সোশ্যাল হ্যান্ডেলে খুব একটা এগুলো নিয়ে লেখালেখি করো না এবং কখনো প্রোটেস্টও করো না, দুটা তাকে গালিও দাও না, কোনো লাইভেও আসো না, কোনো কথাও বলো না। মানে তুমি ট্রাই করো যে অফলাইনে কতটা সুন্দরভাবে জিনিসটাকে সলিউশনে আনা যায়। কিন্তু তোমার মতো মেন্টালিটিটা কেন সবার না, বিষয়টা হচ্ছে এরকম। আই রিয়েলি ডোন্ট নো কেন না। আমি যে বলবো যে আমি এগুলো করি না, এগুলো সব আমার ডিসিশন, তাও না। দেখা যায় আমি তোমাকে একটু আগেও বলছিলাম, আমরা গল্প করছিলাম, তখন বলছিলাম যে আমি অনেক সময় অনেক সিচুয়েশন আমি মানে বার্স্ট আউট হয়ে যায়, আমি রাগ হয়ে যায়, আমি সবকিছু পারি না। বাট আই হ্যাভ আ ভেরি গুড ফ্যামিলি টু গাইড মি, লাইক আমার বাবা, আমার খালা, আমার মামা, মানে এরা এই মানুষগুলো আমাকে খুব ভালো গাইডেন্স দেয়। কিংবা বাবা পছন্দই করে না অ্যাজ আ পার্সন হিসাবে কোথাও বেশি কথা বলা। সো সে আমাকে সবসময় বলেছে যে চুপ থাকবে, সব ঠান্ডা হয়ে যাবে, তোমার উপরেই মানুষ আসলে বুঝতে পারবে তুমি কি করেছো। সো ওই জায়গা থেকে আমি যেটা চেষ্টা করি যে আমাকে নিয়ে যারা অনলাইনে যত বেশি বলবে, আমি ঠিক তার উল্টোটা করি, আমি অনলাইনে কোনো কথাই বলি না। আমি পারলে অফলাইনে কথা বলার চেষ্টা করি, কিংবা আমি বলি আপনারা আমাকে একটু অফলাইনে রিচ করেন, আমরা অফলাইনে কথা বলবো। এইটা হতে মানে এটা আমার বুদ্ধি কিংবা আমার বাবার বুদ্ধি কিংবা আমাদের স্ট্র্যাটেজি এটা। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে সবকিছু আমার অনলাইনে আনতেই বা হবে কেন। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99%। পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। সেই প্রসঙ্গে একটা ছোট্ট কথা টানতে চাই। একটা সময় কিন্তু আসলে ডিরেক্টর রায়হান রাফিকে ঘিরে তোমাকে নিয়ে বেশ লেখালেখি হয়েছে এবং পজিটিভ নেগেটিভ অনেক কমেন্টগুলো আসছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো ওই সময়টাতে যখন তোমার চোখে পড়েছে, নজরে এসছে, যখন তোমাকে নিয়ে এই ধরনের কমেন্টগুলো করা হচ্ছে, তখন আসলে মানে অনুভূতির বিষয়টা জানতে চাই এবং কিভাবে সেটা ট্যাকেল করলে তুমি? ওই সময়টা আসলে, এটা যে সময়ের কথা, এটা মোস্ট প্রবাবলি 4 বছর হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, 4 বছর আগে আই ওয়াজ ভেরি ম্যাচিওর। যেই জায়গাটা থেকে হয়েছে সেই মানুষটা অনেক চিন্তা ভাবনা অন্যরকম ছিল, তার সাথে আমার এখন কোনো ঝামেলা নেই, এখন কোনো সমস্যা নেই। এখন কিন্তু তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে তোমার ক্ষেত্রে অনেকটাই, আমি দেখেছি। অবশ্যই চেঞ্জ হয়েছে এবং আমার অনেক কিছুই চেঞ্জ হয়েছে, আমার চিন্তা ভাবনা অনেক চেঞ্জ হয়েছে, আমার বয়সটাও তখন আরো কম ছিল। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিছু জিনিস অনলাইনে না হলেও পারতো, হয়তো বা আমিও আগ বাড়িয়ে কথা বলেছিলাম দেখে কিছু হয়েছিল, কিংবা কিছু এমন বলেছি যেটাতে ওই মানুষটা অফেন্ড ফিল করেছে, যেটা আমার হয়তো বা না বলার উচিত ছিল, কিংবা ওই মানুষটা যেটা বলেছে তারপর ওটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। সো ওই জায়গা থেকে আমি মনে করি এটা 4 বছর আগে চলে গেছে, এটা আমাদের শিক্ষা দিয়ে গেছে। আমরা এখন ওইটা থেকে আসলে অনেক শিক্ষা নিয়ে আমরা সামনে আগাতে পারি এবং এক্সাম্পল হিসেবে আমরা ইউজ করতে পারি। সো ওই সময় অনেক কিছুই হয়েছে, বাট আল্লাহর রহমতে পরে ঠিক হয়ে গেছে, এটাই অনেক বেশি। আচ্ছা, যেহেতু ঠিক হয়ে গেছে, সামনে কি তার সাথে কোনো কাজ আমরা পাবো কিনা, সম্ভাবনা আছে কিনা? এটা একদম সে বলতে পারবে, এটা আমি জানি না। আমরা দুজনেই কাজ করছি পুরোদম্বর ভাবে, সে তার মতো করছে, আমি আমার মতো করছি। সো এটা অবভিয়াসলি কোনো আর্টিস্ট নিয়ে কাজ করলে এটা ডিরেক্টরস কলই হয়। চমৎকার, খুবই নাইস আনসার। অবশ্যই কোনো কিছু আসলে আমাদের মোটিভেটেড করে, নেগেটিভ জিনিসগুলো আমাদেরকে মোটিভেটেড করে থেমে যাবার জন্য না, নতুন ভাবে কিছু করবার জন্য। তোমার ঘরে বসত করে কয়জন? দিঘির মনে কি আসলে এই মুহূর্তে একজন বসত করছে নাকি আসলে অনেকেই আছে বসত করছে? আমার ঘরে অনেক মানুষ বসত করে, আমার বাবা করে, ভাই করে, এরকম করে অনেক মানুষ করে। ডিপ্লোম্যাটিক আনসার করো। কিন্তু যদি আমি বলি যে একজন করে, তাহলে রণবীর কাপুর। ও মাই গডনেস, এটা রণবীর কাপুর। আই উইশ রণবীর কাপুর সাথে দিঘির একটা সিনেমা আমরা স্ক্রিন শেয়ারিং দেখতে পাবো। সিনেমা লাগবে না, আমার সাথে দেখা হয়ে গেলেই হবে। আমি সিনেমা কিভাবে করব? আমাকে দেখি অজ্ঞান হয়ে যাব ওখানে। যদি ওর সাথে তোমার কখনো সামনাসামনি দেখা হয়, তুমি কি করবে? আমি হয়তো ইমোশনাল হয়ে যাব। আমি আসলেই ওকে অনেক পছন্দ করি।
আই উইশ রণবীর কাপুর সিঙ্গেল থাকতো, আই উইশ। ওকে, আলিয়া ভাটের উপর রাগ হয় নাকি মাঝে মাঝে? আমি জেলাস তো হয়? ব্লক করে রেখেছি সব জায়গা থেকে, আমি ওকে দেখবই না। ভিউয়ার্স, আমার মনে হয় এটা দিঘির খুবই হিডেন একটা কথা, আমার মনে হয় না কেউ জানে। আজকে আমাদের তারা স্টারের মাধ্যমে জানিয়ে দিই। আমি ওকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ওর মানে যত সোশ্যাল হ্যান্ডেল আছে আমি সব জায়গা থেকে দিঘি ব্লক কিন্তু করে রেখেছি। আলিয়া ভাটকে ব্লক করে রেখেছে, সোশ্যাল হ্যান্ডেলে যে যে জায়গায় আসলে আলিয়া ভাট আছে তাকে কিন্তু আসলে ব্লক করে রেখেছে। আলিয়া ভাট সাবধান থাকেন, দিঘির থেকে কাছাকাছি আইসেন না আলিয়া ভাট। আচ্ছা, তুমি তো ছোটবেলা থেকে আসলে কাজ করছো, হ্যাঁ। ছোটবেলা থেকে অভিনয়ের ইচ্ছাটা ছিল তোমার? না, ছোটবেলায় তো কখনো বুঝিনি অভিনয় জিনিসটা কি। বুঝার আগ থেকে অভিনয় শুরু করেছি এবং বুঝার পর থেকে অভিনয় করছি। সো যদি নায়িকা হওয়ার কথা বলি, নায়িকা হওয়ার প্ল্যানিংটা ওভাবে ছিল না, বাট আস্তে আস্তে হয়ে গেছে, ইচ্ছাটাও হয়ে গেছে। ইচ্ছাটা হয়ে গেছে। তোমার পার্টনার যিনি হবেন, যদি থেকে থাকে আমরা জানি না, দর্শক থাকতেও পারে, আর যদি নাও থাকে, যদি থাকেও, তোমার কি কখনো এরকম মনে হয় পার্টনার যেখানে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে দিঘিকে বলে যাবে কিংবা পারমিশন যাবে, এটা কি আমার যাওয়া উচিত, এটা কি আমার করা উচিত, আমি এখন এটা করছি সেটা করছি না, এই বিষয়গুলো আসলে তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা জিনিস বলে যেতে হবে? প্রত্যেকটা জিনিস বলাই তো উচিত আমার মনে হয়, কারণ অবশ্যই সে জানতে চাবে আমার কাছেও, মানে আমি তো শুধু জানতে চাবো না, সেও জানতে চাবে। তো সে আমার যদি বলতে হয় তাহলে তারও বলতে হবে, সে তো ভাইস ভার্সা একদমই, আমি মনে করি। চমৎকার। কখন এরকম হয়েছে যখন তুমি কোনো কাজের জন্য কিংবা বেড়াতে গেছো, কোনো 5 স্টার হোটেলে আছো, বাংলাদেশ হোক বাংলাদেশের বাইরে হোক, সেখানে অনেক টুথপেস্ট থাকে, টুথব্রাশ থাকে, শ্যাম্পু থাকে, কন্ডিশনার থাকে, লোশন থাকে, থাকে না, একটু ব্যাগে করে নিয়ে গেলাম হোটেল থেকে, এরকম হয়েছে কখনো? আচ্ছা, হোটেলে এটা রাখা মানে তো আমার জন্যই না। আচ্ছা, ওকে, আমি তো এটা নিয়ে আসবো। ওকে, নিয়ে আসা হয়। হ্যাঁ, এটা তো মাস্ট। আচ্ছা, যদি তোমার নিজেকে কোনো সবজির সাথে তুলনা করি আমরা, তুমি কোন সবজি হতে চাবে? সবজি? হ্যাঁ, উদাহরণ যেরকম লাউ, কুমড়া, পটল, ঢ্যাঁড়স, টমেটো। টমেটো। টমেটো বলে দিচ্ছে, ওকে, টমেটো। হ্যাঁ, আর তোমার তো কিভাবে টমেটোর সাথে কিভাবে মিলালে একটু আমাদেরকে বুঝাও। টমেটোর সাথে মানে মাথায় আসলে টমেটোটাই, হ্যাঁ, মানে লাল টুকটুকে এরকমই কিছু একটা হবে, টমেটোই হবে। হ্যাঁ, হ্যাঁ, টমেটোর মতো সফট না, বাট টমেটো হতে পারে, মানে টমেটোটাই আসলে, টমেটোটাই আসলে না, টমেটোর মতোই আসলে দেখি। এমন কোন সিনেমা আছে যেটা দেখে তুমি নিজেই ভাবো এটা আমি কেন করেছিলাম? আচ্ছা, সহজ স্বীকারোক্তি আছে, মানে সহজ স্বীকারোক্তি নাম বলবো না, but নাম বলা আছে। যাবে না। আচ্ছা, যদি তোমাকে নিজের ক্রিটিক হতে হয়, সবচেয়ে বড় অভিযোগ কি করবে আমার উপর হুম এই মুহূর্তে তো মনে পড়ছে না যে কি বলা যায়, বাট আমি যখন আমার কাজগুলো দেখি তখন আমি নিজের অনেক ভুল ধরি। সো এরকম হয়তো বা নিজের ক্রিটিক হলে নিজের অনেক ভুল ধরবো, যে এই জায়গাটা এই এক্সপ্রেশনটা না হলে পারতো আরো বেটার হওয়া যেত, কিংবা এটা এই ভয়েস ওভারটা না হলে পারতো, ডাবিং এর সময় এই ভয়েসটা চেঞ্জ হলে পারতো, এরকম বিভিন্ন জিনিস আমি ভুল ধরি। সো আমি ক্রিটিক হলে আমার অনেক ভুল ধরবো। আচ্ছা, যদি আমার কোনো সিনেমা বানানো হয়, তোমার সব ভুল সিদ্ধান্তগুলো নিয়ে এখন পর্যন্ত যত ভুল সিদ্ধান্ত তুমি নিয়েছো, সেরকম সিনেমার নাম কি হতে পারে? আমার কোনো ভুল সিদ্ধান্তই নেই আমার মতে, আমার মনে হয় আমার সব সিদ্ধান্ত আমাকে সঠিক। শিক্ষা দিয়েছে। যেটা আমার কাছে শিক্ষা দিয়েছে সেটা আর ভুল হয় কিভাবে, সেটা তো আমার লেসন। সব শিক্ষামূলক, হ্যাঁ, এটা তো শিক্ষামূলক সিনেমা হবে, মানে সিনেমা হবে এই পর্যন্ত দেখি যা যা ভুল করেছে সবই শিক্ষণীয় ছিল, শিক্ষণীয়। এবং আপনারা দেখেন, আপনারা কিছু শিখতে পারবেন সামনে কি থেকে। শিক্ষণীয় কি করণীয়, এটা হবে সিনেমা। যাই হোক, আমি একটু বলে যাই, আমার প্রোডিউসার সাহেব বলছেন আসলে শিখি, সিনেমার নাম হবে জোসনা, নামটা খুবই সুন্দর নাম দিয়েছেন নুনি। আচ্ছা, and thank you so much দিঘি for giving us your most precious time because you're very busy. তোমার ফ্যান দর্শকরা তোমাকে দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের জানাই অনেক অনেক ঈদ মোবারক। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ফ্যামিলির সাথে সুন্দর মতো ঈদ কাটাবেন, আর পরিবার নিয়ে হলে যাবেন সিনেমা দেখতে, কারণ ঈদ উপলক্ষে অনেক সিনেমা আসছে এবং আমরা যেহেতু সিনেমার মানুষ, আমরা চাই আমাদের সিনেমাগুলো ভালো যাক। আপনারা সিনেমা দেখবেন, ফিডব্যাক দিবেন, তাহলেই সিনেমা ভালো যাবে। আমাদের সবার জন্য দোয়া করবেন। আবারও জানাই ঈদ মোবারক। And thank you so much দিঘি, এবং দিঘির সাথে আড্ডা সবসময় মনে হয় আমাদের ঘরের একজন মানুষ, ভীষণ জমে যায়। দিঘি অনেক ভালো থেকো, আর সামনে অনেক নতুন নতুন ভালো ভালো কাজ নিয়ে আবার হাজির হও, আমরা ঠিক তেমনটাই প্রত্যাশা করি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আবার দর্শক দেখছেন গল্প কথায় আড্ডায় দিঘির সাথে আমাদের জম্পেশ আড্ডা চলছিল ঈদ সেলিব্রেশনে। আশা করছি সবার ভালো লেগেছে। জানি ঈদ মানেই তো কালারফুল, রাইট? সেই কালারফুলে যদি আমরা আরেকটু কালার যুক্ত করতে পারি, সেখানেই কিন্তু আমাদের আয়োজনের সার্থকতা হবে। আপনারা দেখছিলেন বিআরবি কেবলস প্রেজেন্টস
তারা স্টার, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। আজকের মতো আসিয়ে বিদায় নিচ্ছি, তবে যাবার আগে অবশ্যই বলছি ঈদের সময়টাতে সেলিব্রেশনটা যেরকম সবাই মিলে ভাগাভাগি করি, আমরা পুরো বছরব্যাপী যেন এই সেলিব্রেশনের মধ্যে থাকি, সবাই সবার পাশে থাকি। সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।